অনেকের মনে হয় তাদের বিয়েটা যেন প্রেমের জন্য নয়, কোনো বোঝা বহনের জন্য। কেউ বলেন এটা অ্যাডজাস্টমেন্টের অভাব, কেউ ভাবেন ভুল মানুষকে বিয়ে করেছি। কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করেন এই অশান্তিটা কি শুধু আমাদের দুজনের, নাকি এর শিকড় আরও গভীরে। শুনতে থাকুন আজকের আলোচনা। কিছু বিয়ে পূর্বপুরুষদের কার্মিক ঋণ শোধের ফাঁদ। আপনার বিয়েটাও কি? জেনে নিন এর 7টি লক্ষণ এবং এ থেকে মুক্তির উপায়। আপনি ভাবছেন আপনার বিয়ে আপনার নিজের সিদ্ধান্ত, কিন্তু যদি বলি এই বিয়েটা ঠিক হয়েছিল আপনার জন্মের বহু আগেই, আর আপনি ভালোবাসতে আসেননি, আপনাকে পাঠানো হয়েছে বিশেষ একটা উদ্দেশ্যে। কেননা এটা শুধু দুজন মানুষের মিলন নয়, এটা 2 প্রজন্মের বকেয়া সংঘর্ষ। দেখতে থাকুন আর জেনে নিন আসল রহস্যটা কি। বিয়ের দিন চারিদিকে আলো, ফুল, মন্ত্র, আশীর্বাদ। সবাই বলছে আজ থেকে নতুন জীবন শুরু। কিন্তু কেউ বলে না এই নতুন জীবনের পিছনে দাঁড়িয়ে থাকে এক পুরানো ঋণ। যে ঋণ আপনার নয়, আপনার বাবা মায়েরও নয়, যে ঋণ আসে রক্তের ভিতর দিয়ে, বংশের স্মৃতির ভিতর দিয়ে, পূর্বপুরুষদের অসমাপ্ত কর্ম থেকে। আপনি ভাবছেন আপনি যাকে বিয়ে করলেন সে আপনার পছন্দ, আপনার ভাগ্য। কিন্তু যদি সত্যিটা এই হয়, এই মানুষটাকে আপনার আত্মা বেছে নেয়নি, কর্ম তাকে আপনার কাছে ঠেলে দিয়েছে। আর এই জন্যেই কি একই ছাদের নিচে থেকে অশান্তি থামে না, ভালোবাসা থাকা সত্ত্বেও বিরক্তি জমে? কেন কিছু দাম্পত্য সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও কাছের না হয়ে বরং ধীরে ধীরে দূরে সরে যায়? শাস্ত্রে একে বলা হয় পিতৃঋণ, আর মনোবিজ্ঞানে বলা হয় ইনহেরিটেড ট্রমা, আর আত্মিক স্তরে এর নাম কার্মিক ফাঁদ। যেখানে বিয়ে হয় মুক্তির নাম করে, কিন্তু আসলে হয় শোধের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সব বিবাহ আশীর্বাদ নয়, কেন কিছু বিয়ে জন্ম নেয় পূর্বপুরুষদের কর্ম থেকে, এবং কিভাবে বুঝবেন আপনার সম্পর্ক ভালোবাসার নাকি বংশগত কার্মিক ঋণ শোধের যন্ত্রণা। বিয়ের কয়েক মাস কেটে গেছে, বড় কোনো ঝগড়া হয়নি, কিন্তু অনেকেরই মনে হয় কিছু একটা যেন ঠিক নেই। একই ঘরে থেকেও কথা কমে গেছে, চোখাচোখি হলে অকারণ বিরক্তি, ছোট কথায় রাগ হয়, আবার রাগের কারণটা নিজেরাই ঠিকমতো বুঝে উঠতে পারে না। কেউ বলেন এটা অ্যাডজাস্টমেন্টের অভাব, কেউ বলেন সব বিয়েতেই এমন হয়। কিন্তু সমস্যা এখানেই, কেননা অস্বস্তিটা সময়ের সঙ্গে কমে না, বরং ধীরে ধীরে বেড়ে যায়। স্বামী স্ত্রীর কোনো একজন হঠাৎ করে অসুস্থ হতে শুরু করে, ডাক্তার বলে সব রিপোর্ট নর্মাল, কিন্তু শরীর সারে না, ঘুম ভাঙে মাঝরাতে, বুকের ভিতর চাপ, অকারণে ভয়, আর অন্যজনের জীবনে আসে নানা বাধা। অর্থ আটকে যায়, যা হাতের মধ্যেই ছিল হঠাৎ করেই যেন হাত থেকে ফসকে যেতে থাকে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা কি জানেন? এরা কিন্তু কেউ কাউকে ঘৃণা করে না, ভালোবাসা আছে, দায়িত্ববোধ আছে, তবু যেন সম্পর্কটা কিছু একটা অদৃশ্য ভার বহন করে চলেছে। একসঙ্গে থাকলে ক্লান্তি, বিরক্তি, আলাদা থাকলে অস্বস্তি। মনে হয় এই বিয়ে যেন শান্তির জন্য নয়, কোনো বোঝা বহনের জন্য। কখনো কখনো ঝগড়ার ভাষা ভয়ঙ্কর হয়ে ওঠে। নিজের মুখ থেকে বেরিয়ে আসে এমন কথা যেগুলো বলার ইচ্ছা তার ছিল না, বলার কথাও ছিল না। পরে দুজনেই অবাক হয়, আমি এটা বললাম কেন? অনেকেই বলেন আমাদের বোধহয় মিল নেই। কেউ ভাবেন ভুল মানুষকে বিয়ে করেছি। কিন্তু খুবই কম মানুষ প্রশ্ন করে এই অশান্তিটা কি শুধু আমাদের দুজনের সৃষ্টি, নাকি এর শিকড় আরও গভীরে? আসলে কি জানেন, কিছু বিয়ে
ভালোবাসা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ঋণের হিসেব চোকাতে ব্যস্ত হয়। আর এই যে বললাম, অস্বস্তি, ঝগড়া, অদৃশ্য চাপ, এগুলো আসে কোথা থেকে? এটা কিন্তু আপনার বিয়ের দিন থেকে নয়। এর শুরু হয় আপনাদের জন্মের অনেক আগের কোনো একটা সময়। এটাই পিতৃঋণ, অর্থাৎ এমন কিছু কর্ম যা পূর্বপুরুষরা অসমাপ্ত রেখে গেছেন, তার দায় বহন করতে হচ্ছে আপনাদের। তারা দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছেন। কেউ ভালোবাসা নষ্ট করেছেন, কিন্তু তার মূল্য চোকাননি। এই কর্মগুলো কিন্তু শেষ হয় না, সময় চলে গেলেও নয়। কারণ কর্ম সময় চেনে না, কর্ম শুধু ধারটা বহন করে নিয়ে যায়, ঋণ। প্রশ্ন ওঠে, এই ঋণ তাহলে শোধ করবে কে? যারা করেছে তারা তো নেই। তাই কর্ম খোঁজে নতুন বাহন, নতুন শরীর, নতুন জীবন। এবং সবচেয়ে কার্যকর জায়গাটা কোথায় জানেন? বিয়ে। কারণ বিয়েতে দুটি বংশের রক্ত মেশে, দুটি বংশের ইতিহাস মুখোমুখি দাঁড়ায়। কারণ এটা শুধু দুজন মানুষের মিলন নয়, এটা দুটো প্রজন্মের বকেয়া সংঘর্ষ। তাই দেখা যায় বিয়ের কিছুদিন পর একজন মানুষ হঠাৎ বদলে যায়, যেন সে নিজেই নিজের মধ্যে নেই। কিছু দম্পতি বলেন, আমরা ঠিক বুঝতে পারছি না সমস্যাটা কোথায়, কারণ সমস্যাটা আমাদের দুজনের মধ্যে নেই। ঠিকই তাই, সমস্যাটা আসলে দাঁড়িয়ে আছে তাদেরই পিছনে, সামনে নয়। কখনো এটা প্রকাশ পায় বারংবার অসুখে, কখনো সন্তান না হওয়ার যন্ত্রণায়, কখনো অকারণ ঝগড়ায়, আবার কখনো একজনের জীবন এগোয়, অন্যজন আটকে পড়ে। এগুলো কাকতালীয় নয়। আগেই বলেছি, মনোবিজ্ঞানের নাম ইনহেরিটেড ট্রমা। আপনি ভাবছেন আমি তো কিছু করিনি, ঠিকই, কিন্তু আপনি বহন করছেন এমন কিছুর বোঝা যা করার সময় আপনি ছিলেন না, কিন্তু শোধের সময় আপনি উপস্থিত। আর এই জন্য যত চেষ্টা করবেন সম্পর্কটা তত ভারী হতে থাকবে। কেননা আপনি সম্পর্ক ঠিক করছেন না, আপনি ইতিহাসের দেনা মেটাচ্ছেন। কিন্তু প্রশ্ন একটা, অনেকে বলেছেন সব বিয়েই কি এমন? না, সব বিয়ে এমন নয়। কিভাবে চিনবেন আপনার বিয়ে আশীর্বাদ নাকি পূর্বপুরুষদের কার্মিক ঋণ শোধের ফাঁদ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? আগে পরিষ্কার করে বলি, সব বিয়ে কার্মিক ঋণ নয়, কিন্তু কিছু বিয়ে আছে যেখানে সমস্যা আসে একই প্যাটার্নে, একই জায়গায় বারবার। লক্ষণগুলো বলি। প্রথম লক্ষণটা খুব সাধারণ কিন্তু খুব গভীর। একসঙ্গে থেকেও শান্তি আসে না। ঝগড়া থাকুক বা না থাকুক, মনটা যেন বিষণ্ণ মনে হয়। মনে হয় যেন তেন এই সম্পর্কটা ধরে রাখাই কাজ, ভোগ নয়। আর দ্বিতীয় লক্ষণ, কারণহীন অপরাধ বোধ। আপনি ঠিক কাজ করলেও মনে হয় আপনি ভুল করছেন, যেন আপনি সব সময় কাউকে কিছু শোধ করে চলেছেন। তৃতীয় লক্ষণ, নিজের জীবন আটকে যাওয়া। বিয়ের আগে যেসব স্বপ্ন ছিল সেগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়। চেষ্টা করেন কিন্তু অগ্রগতি হয় না, যেন অদৃশ্য কেউ বারবার আপনাকে পিছনে টেনে ধরে। চতুর্থ লক্ষণ, একজন ভোগে আর একজন বোঝে না। একজন মানসিক বা শারীরিক কষ্টে থাকে, অন্যজন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই না বোঝাটাই সংকেত, কারণ সমস্যা দৃশ্যমান নয়, এটা উত্তরাধিকার, সমস্যার উত্তরাধিকার। পঞ্চম লক্ষণ, একই ধরনের সংকট বারবার আসতে থাকে। অর্থ সমস্যা ঠিক হয়ে যায়, আবার আসে। স্বাস্থ্য সমস্যা সেরে যায়, আবার নতুন রোগ নিয়ে আসে। এই চক্রটা কিছুতেই ভাঙে না। ষষ্ঠ লক্ষণ, সম্পর্কে অদ্ভুত বাধ্যবাধকতা। আপনি চাইলেই বেরিয়ে যেতে পারেন কিন্তু পারেন না। আর কেন পারেন না আপনি নিজেও জানেন না। ভালোবাসা নয়, ভয়ও নয়, কিন্তু একটা অজানা দায়। আর সবচেয়ে নীরব লক্ষণ, 7 নাম্বার, আপনি ধীরে ধীরে নিজেকে ভুলে যাচ্ছেন। আপনি কে ছিলেন, কি ভালোবাসতেন, সব ভুলে যাচ্ছেন। আর সেই সব কিছুর জায়গায় শুধু টিকিয়ে রাখা, এই শব্দ দুটো এসে বসে। আর এই সব লক্ষণ একসাথে হলে এটা কিন্তু কাকতালীয় নয়, এটা ইঙ্গিত দেয় এই বিয়েতে আপনি শুধু সঙ্গী নন,
আপনি বাহক। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, কেননা কর্মফল শাস্তি দিতে আসে না, কর্মফল সমাধান চায়। এই কার্মিক বন্ধন থেকে মুক্তির পথ কি? কি করলে ঋণ শোধ হয় কিন্তু জীবন নষ্ট হয় না? আগেই একটা কথা পরিষ্কার করে বলে দিই, কার্মিক ঋণ মানে কিন্তু শাস্তি নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা একটা দায়িত্ব। কর্মফল আপনাকে ভাঙতে আসে না, সে আসে একটা চক্র বন্ধ করতে। তাই মুক্তির অর্থাৎ প্রথম মুক্তির পথ শুরু হয় বোঝা থেকে নয়, বোঝা স্বীকার করা থেকে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সব সময় ঠিক প্রমাণ করার চেষ্টা করছি? আমি কি নিজের কষ্টকে তুচ্ছ করছি? আমি কি সব বোঝা একাই টেনে নিয়ে চলেছি? যেদিন আপনি নিজের কষ্টকে অস্বীকার করা বন্ধ করবেন, সেদিন থেকে কর্মের দখল ঢিলে হতে শুরু করবে। দ্বিতীয় পথ, নীরব দায়ভার নামিয়ে রাখা। সব সম্পর্ক বাঁচাতে হয় না নিজেকে শেষ করে দিয়ে। কার্মিক সম্পর্কের সবচেয়ে বড় ফাঁদ হলো আমি না থাকলে সব ভেঙে যাবে। না, আপনি না থাকলেও পৃথিবী চলবে, একইভাবে চলবে, চলতে থাকবে। কারো অনুপস্থিতিতে কারো অসুবিধা হবে না, আর এই উপলব্ধিটাই কর্মের শিকড় আলগা করে। তৃতীয় পথ, পূর্বপুরুষদের জন্য সচেতন স্মরণ। রাগ নিয়ে নয়, অভিযোগ নিয়ে নয়, শুধু এই বোধ নিয়ে তোমরা যা পারোনি আমি সেটা বোঝার চেষ্টা করছি। শাস্ত্রে একে বলা হয় পিতৃশান্তি, মনোবিজ্ঞানে বলা হয় ক্লোজার। নাম আলাদা, কাজ এক। আর চতুর্থ পথ, সম্পর্কে সীমা তৈরি করা। কার্মিক সম্পর্ক সীমা সহ্য করতে পারে না, কারণ সীমা মানে আপনি বাহন নন, আপনি ব্যক্তি। যেদিন আপনি না বলতে শিখবেন, সেদিন থেকে ঋণের সুদ কমতে শুরু করবে। আর একটা কথা, সব কার্মিক বিয়ে ভাঙতে হয় না, কিন্তু সব কার্মিক বিয়েতে চোখ খোলা রাখতে হয়। কারণ মুক্তি মানে পালানো নয়, মুক্তি মানে আর অজান্তে বহন করা নয়। যদি এই ভিডিওটা শুনে আপনার মনে হয় এই গল্পটা আপনারই, তাহলে ভয় পাবেন না, কারণ সব আত্মা পুরনো হিসেব বন্ধ করার সাহস পায় না। কিছু আত্মাকে এই কাজটা করানোর জন্যই পাঠানো হয়। কিন্তু মনে রাখবেন, আপনি ঋণ শোধ করতে এসেছেন, নিজেকে মুছে ফেলতে নয়। যেদিন আপনি নিজের অস্তিত্বকে সম্মান করবেন, সেদিন থেকেই কর্ম আপনাকে ছেড়ে যেতে শুরু করবে। কারণ কর্ম সচেতন আত্মার ওপর চিরকাল বসে থাকতে পারে না। সব বিবাহ আশীর্বাদ নয়, কিন্তু সব কার্মিক বিবাহ শেষ পর্যন্ত অন্ধকারেও ডুবে যায় না। কিছু বিবাহ আছে যা আলো চিনতে শেখায়। ভাবুন, মিলিয়ে নিন নিজেদের জীবনটা, তারপর আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন।